আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ঈদ মোবারক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ঈদ ব্লগ, চাঁদ রাত এবং ঈদের দিনে কী কী করেছি সব কিছু শেয়ার করবো। আর তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে ঈদের 2 দিন আগে আমরা গরুর হাটে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গরু কেনা হয়ে গেছিলো। বাট আমার শাশুড়ি মার দেখা হয়েছিল না, এর জন্য চাঁদ রাতে প্রায় সন্ধ্যার একটু আগে আমার শাশুড়ি মাকে নিয়ে যাই কোরবানির গরু দেখতে। আর সেটা ছিল 18 নম্বর সেক্টরে। এই যে মা এখানে কোরবানির গরু থাকে, চলেন। হ্যাঁ, এখানে কোরবানি হবে, আসেন দেখাই আমাদের গরু। চাঁদ রাতে শাশুড়ি মাকে নিয়ে আসছি গরু দেখাতে। সবাই বসে বসে গরু দেখছে। এই তো মা দেখেন, এই যে ওই যে গরু। হ্যাঁ হ্যাঁ, কেমন? আলহামদুলিল্লাহ। ওই যে আমার শাশুড়ি মা এখানে এসেও পান খায়। গরুর লাল পড়বে আপনার পান খাওয়া দেখে। গরু দেখা শেষে রাত হয়ে গেছে, তো এখন সবাই আইসক্রিম খাবো। চাঁদ রাত মুবারক, ঈদ মুবারক। এই শাশুড়ি মা কই? বোর খায় আইসক্রিম পড়ছে। ঈদ মুবারক। আরে দু ঈদ মুবারক। ঈদ মুবারক। গরু দেখে আসার পরে সংসারে অনেক কাজকর্ম ছিল, অনেক গুছানো বাকি ছিল, তো সেগুলো করার পরে প্রায় অনেক রাতে আমি বাচ্চাদেরকে এবং আমি একটু মেহেদি দিব বসে পড়েছি। আর চাঁদ রাত মানেই কিন্তু মেহেদিতে হাত রাঙানো থাকবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চাদেরকে আসলে ওরা যা চেয়েছে, একটা চাঁদ আঁকাতে চেয়েছে বা ঈদ মোবারক, স্টার, লাভ আর যার যার নামের হচ্ছে যে প্রথম ওয়ার্ডটা লিখে চেয়েছে, আমি সেভাবেই করে দিয়েছি। আর রেদওয়ান আমার বড় ছেলে, সে এতটা ইন্টারেস্ট ফিল করে না মেহেদির ক্ষেত্রে, বাট এইবার ওর দেখলাম যে না, ও দিতে চাচ্ছিল, তো দিলাম আলহামদুলিল্লাহ। আর আমাদের ফ্যামিলির একটা টাইটেল ARJ, তো এটা আমি হাতে এঁকেছি। মানে এতে আমার হাজব্যান্ডের নাম, এতে আমার ছোট বাচ্চা, আর এ আমার বড় বাচ্চা, আর যেতে তো আমার, আর এই তো আমার সিম্পল লুকটা। মানে আমি কখনোই ডিজাইন করে মেহেদি দিতে পারি না, তারপরও একটু ট্রাই করেছি, এটাই ছিল আমার সিম্পল লুক। মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে। আর এই মেহেদিগুলো তো এখন আর্টিফিশিয়াল। ছোটোবেলায় যখন গাছ থেকে তুলে সারা রাত মেহেদি রাখতাম হাতে, ওই ধরনের ফিলিংসটা আসলে মানে অন্যরকম একটা ভালো লাগা ছিল। আর এখন তো আসলে বিয়ের পরে 2 বাচ্চা, আর এখন অনেক সময় সংসারে সময় দেওয়ার ফলে মেহেদি দেওয়ার একটা মানে আনন্দটা না, আনন্দ বা আগ্রহটা একটু কমে গিয়েছে, বাট খুবই ভালো লাগে মেহেদি পরা হাতটা। আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। আর তারপরে আমরা ঘুমানোর আগে আমার হাজব্যান্ড বের করে দিচ্ছে যে তোমার নতুন মোবাইলের কাভার নিয়ে এসেছি, ঈদ মোবারক। তারপরে সকালে উঠে পড়েছি, আমাদের এখানে 7টার সময় নামাজ ছিল, আমি প্রায় 6টার সময় উঠেছি। আর আজকে মানে ঢাকা শহরে ঈদ করার মানে প্রথম দেখলাম যে নামাজে যাওয়ার আগেই কোরবানি হয়ে যাচ্ছিল। এটা আমার কাছে কেমন লাগছিল যে নামাজ শেষে তো সবসময় দেখেছি কোরবানির পশু জবাই হতে, বাট এইবার আগেই দেখলাম। ঈদের আরেকটা সবচেয়ে বড় আনন্দ হচ্ছে সালাম দেয়া এবং সেলামি নেওয়া। আমার বাচ্চাগুলো আসলে একা একা ঈদ করতে পারে, কেননা চাচাতো ভাই বোন ওদের সাথে আসলে হচ্ছে না, কেন জানি হচ্ছে না সব কিছু। বারবারই আমরা একা একা ঈদ করছি। তো যাই হোক, ইনশাল্লাহ কখনো আমরা এক জায়গায় হয়ে আমরা ঈদ করব। আসলে আমার সবাই প্রবাসী দেবর, সেক্ষেত্রে আসলে গ্রামে যে ঈদ না, এরকম একা একাই করতে হবে। দ্যাটস ওয়াই আমরা শহরেই ঈদটাকে আসলে
প্রাধান্য দিয়ে থাকি। আর তাছাড়াও আমরা লাকি যে এবারে আমার মা না থাকলেও আমার শাশুড়ি মা অবশ্যই আছে, একটা মা থাকলেই হলো। তো এই তো আমাদের ঈদ মোবারক এবং সেলামি লেনদেন হচ্ছিল। আমার এক পর্যায়ে তো আমার শাশুড়ি খুব ইচ্ছে করছিল যে আমার হাজব্যান্ডকে ঈদ সেলামি দিবে, তো আমার হাজব্যান্ড না করে দিয়েছে যে মা তুমি কেন এখন সেলামি দিবা, তোমাকেই তো আমরা দিব। তো এই জিনিসটাও আসলে অনেক ভালো, ছেলেরা যতই বড় হয়ে যাক আর বুড়ো হয়ে যাক মার কাছে কিন্তু বাচ্চারা সবসময় ছোটই থাকে, তো সেইখানে সেলামি দিতে মাদের ইচ্ছে করতেই পারে। রোজার ঈদটা এবং কোরবানি ঈদের মধ্যে আসলে দেখতে গেলে অনেকগুলাই পার্থক্য থাকে। আমাদের রোজার ঈদে আছে না যে কোনো বাড়তি কোনো টেনশন থাকে না বা বাড়তি কোনো স্পেশাল ঝামেলা থাকে না, বাট কোরবানি ঈদকে ঘিরে আমরা কখন কোরবানি দিব, কোরবানির মাংস কখন আসবে, রান্না বাড়া হবে, কখন খাবো। তো এই জিনিসটা কিন্তু আমাদের ঈদের দুই রকম একটু আলাদা আলাদা অনুভূতি, খুব ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে নামাজে যাচ্ছিল, আমার ছোট বাচ্চা বলল যে না আম্মু যাবো না, কেননা আমাদের বাসা থেকে মসজিদটা বেশ দূরে, এই জন্য আজকে আবার গাড়ি বের করবে না। তো দ্যাটস ওয়াই ওদের বাবা বললো যে আচ্ছা থাকো। আর বিশেষ করে আমার ছোট বাচ্চা ইন্টারেস্ট দেখায় নাই, এই জন্য আসলে থেকে গিয়েছে। বাবা ছেলে নামাজে গিয়েছে আর আমি সেমাই রান্না তুলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার ২টা সেমাই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একটা হচ্ছে লম্বা সেমাই আর একটা লাচ্চা সেমাই। আর এই ঈদে আমি সবসময়ই বরাবরই একটু রান্নার কোয়ান্টিটি না খুবই কম রাখি। আমি অনেক ফ্যামিলি এবং অনেক ব্লগ দেখেছি যারা একের পর এক রান্না করতে থাকে, হয়তো বা ঈদের দিন গেস্ট আসবে এই জন্য। আর আমাদের ঈদের দিন কোনো রকম গেস্ট আসে না, তো সেই ক্ষেত্রে আর কোরবানি ঈদে তো আমি আরও কম রাখি এই কারণে যে সবাই, একে তো গরম, তার উপরে গরুর মাংস, এদিকে পোলাও থাকছে, এবং আমি যদি সেমাই ৪-৫ পদের রান্না করি সেগুলো না জাস্ট ওয়েস্ট হবে এবং কি নষ্ট হয়ে কেউ খাবে না। আমি জানি আমার বাচ্চারাও ওই রকম সেমাই খাবে না, ছোটোটা খেলে একটু খাবে, শাশুড়ি মা একটু খেলে খাবে, আমার হাজব্যান্ড তো খাবেই না। এই জন্য না আমি আগে থেকে ভাবি যে না যদি প্রয়োজন পড়ে বা গেস্ট আসে আমি অন্য দিনে রান্না করব, বাট ঈদের দিনে আমি জাস্ট এই ২টা আইটেমই রাখি। নামাজ শেষে তারা বাসায় এসে জাস্ট শুধু খাওয়া দাওয়া করে ওরা গিয়ে, আমার হাজব্যান্ড এবং বড় ছেলে গিয়েছে যে আমাদের গরু যেখানে কোরবানি হচ্ছে সেখানে। আর হচ্ছে আমি একটু বসে বসে ঈদের গানগুলো শুনছিলাম, আর একটু পরে দেখছি মাংস নিয়ে চলে এসেছে। মানে এইবারই ফার্স্ট টাইম যে এত তাড়াতাড়ি কোরবানি হয়ে গিয়েছে, মানে আমি অবাক। প্রায় 10:30 বা 11টার দিকে মাংস বাসায় হাজির, কিন্তু এর আগে কখনোই এমন হয় নাই। মানে এই জিনিসটা খুব ভালো লাগছিল যে তাড়াতাড়ি এসেছে এবং কি তাড়াতাড়ি রান্নাবাড়া কাজকর্ম শেষ করতে পারবো, এই জিনিসটা খুব ভালো ছিল। মাংস, ভুঁড়ি এবং এক্সট্রা কিছু মাংস আমি রেখেছি, মানে বুকের মাংস যেগুলো বলে, সেগুলো দিয়ে হচ্ছে যে আমি পিঠা বানাবো বা হচ্ছে স্টেক বানাবো বা কাবাব বানাবো, এই জন্য একটু মাংস উঠিয়ে রেখেছি এবং প্রায় 10 কেজি 12 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আর একটু বেশি মাংস রান্না করার একটাই হচ্ছে যে উদ্দেশ্য ছিল যে এই মাংসটা যত জাল হবে ততই মজা হবে, আর কোরবানির মাংস আলহামদুলিল্লাহ যতটা দিন যাবে ততটাই টেস্ট বেড়ে যায়, যার কারণে আমার একটু বেশি করে নেওয়া। কিন্তু আমরা মানুষ কিন্তু 2-3 জনই, হ্যাঁ খাবার মানে খাওয়ার মতো ওই ধরনের মানুষ আমার বাসায় খুবই কম। আলহামদুলিল্লাহ এই তো আমাদের মাংস কষানো শেষ, বেলা প্রায় 2টা বাজে। এই তো এখন কষানো মাংস খাবো, লুকিং সো ইয়ামি। কষানো মাংস কার কার পছন্দ অবশ্যই জানিও। কষানো এই মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে আমাদের কাছে, আমাদের খুবই প্রিয়, আমার হাজব্যান্ডের আমাদের। তো আলহামদুলিল্লাহ আমরা কষানো মাংস খাচ্ছিলাম আর এদিকে ফাইনালি আমার রান্নাটা ডান। আর রান্না আলহামদুলিল্লাহ, কুরবানির মাংসের অন্যরকম একটা স্বাদ থাকে, তারপর রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো আমার যে বিপদটা হয়েছিল, এই তো আরামে আরামে রান্নাবাড়া করেছি, আর আমার বড় বাচ্চার জন্য একটু রোস্টও রেখেছি, রোস্ট, গরুর মাংস এবং পোলাও ছিল দুপুরের আমাদের খাবার। তো বিপদটাও হয়েছিল যে আমার কাজের
আপা বলেছিল যে উনি 12টার দিকে চলে আসবে। আচ্ছা আসলো না, তারপরে একটাই আসবে, আমি ফোন দিচ্ছি। তারপরে আপা বলল যে আপা আমি আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো, এই বলে বলে না হচ্ছে যে ভুঁড়িটা আমি আপার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে এবার অন্তত আমি একটু রেডি হই, কেননা সকাল থেকে একেবারে সময় পেয়েছিলাম না। তবে এই ঈদে ঘোরাঘুরির প্ল্যানটা একেবারে হঠাৎ করে বন্ধ করে দিতে হয়েছে, কেননা আমাদের যখন কোরবানির মাংস নিতে যাই হঠাৎ করে আমাদের গাড়িটায় স্টার্টার নিচ্ছিল না। আর খুবই টেনশন হচ্ছিল, ঈদের সময় গ্যারেজও বন্ধ থাকে, কিভাবে কি হলো। এই নিয়ে আমরা ভাবলাম যে ওকে ঠিক আছে, না বাইরে গেলাম, বাট একটু সাজুগুজু তো করতেই হয়। আর আমার হাজব্যান্ড শাড়ি পরাটা খুব পছন্দ করে, আর আমি যেহেতু শাড়ি অনেক কম পরি, তো ভাবলাম যে যেহেতু বাসায় আছি একটু শাড়ি পরি, তো এই তো পরেছিলাম। আর এটা ছিল জামদানি শাড়ি, আমি আজকে এই নতুন পরলাম। তো ভাবলাম যে অনেক দিন পরে শাড়ি পরা, তাও আবার ঈদের দিন। আর এই শাড়ি পরে আসলে কাজ করার কোনো মন মানসিকতা থাকে না। শাড়িটা আসলে অনেক কম পরা হয়, কেননা এটাকে এখন মনে হয় যে শাড়ি পরলে মানে একটু কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তবে আমাদের বাঙালি নারীদের কাছে কিন্তু শাড়ি একটা অন্য রকম, মানে শাড়িতেই সুন্দর, শাড়িতেই তুমি অপরূপা, এরকম। শাড়ি একটা ভালোবাসার নাম, এবং শাড়ির প্রতি আমাদের একটা আগ্রহ কিন্তু সবসময়ই থাকে। আমরা যতই কম পরি বা বেশি পরি, আর যারা আমরা সবসময় পরি তাদের কাছে জানি না কেমন, বাট আমাদের কাছে তো অনেক স্পেশাল। ওই যে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ যে 9:45 বাজে। আর কেন টাইমটা দেখাচ্ছি, কাজের আপা বলেছিল যে আমার এইবারের ভুঁড়িটা উনি পরিষ্কার করে দিবে, তো ওনার জন্য আমি ওয়েট করছিলাম। ওই যে বললাম যে 12টায় আসার কথা, আবার ফোন করলাম, আপা বললো একটু লেট হবে, 3টার দিকে আসবে। আচ্ছা ঠিক আছে, 3টার দিকে আসলো না, আমি আবার ফোন দিলাম, তো আপা বললো যত দেরি হোক না কেন উনি আসবে। এখন যখন ফোন দিচ্ছি ওনার ফোন বন্ধ, এবং কি মানে উনি আর আসবে না। যাই হোক, আমি আশেপাশে অনেক মানুষের সন্ধান করেছি, পাই নাই। তো এইখানে আমাকে আমার কাজের আপাটা একেবারে বেইমানি করছে, আমি এটা বেইমানি বলবো। উনি 7 দিন আগে থেকে বলেছিল যে আমি আপা আসবো, এবং প্রত্যেকটা ঈদে আসে। ওদেরও ঈদ আছে ঠিক আছে, বাট প্রতি ঈদে আসে, এবং কি ভুঁড়ি পরিষ্কার করার জন্য এক্সট্রা পেমেন্টও দেওয়া হয়। তো এই জিনিসটা আমার এতটা কষ্ট লাগছে যে তুমি নাই আসতে পারো, আমাকে তো বলতে পারতা যে আপা আমি আসবো না, তাহলে তো এই ধরনের এই যে ভুঁড়ির কাজটা রাত 9টায় করাটা তো আসলে হয় না। আমি 3টা পলিথিন পেঁচিয়ে তারপরে হচ্ছে যে ভুঁড়িগুলোকে ফ্রিজে রেখেছিলাম, বাট এটা ক্লিন করা ছাড়া তো আর ফ্রোজেন করে রাখতে পারবো না, তখন আর কি করা। সারাদিন এই ঈদের দিনটা আমার এইরকম গিয়েছে, জাস্ট একটু শাড়ি পরে বসতে না বসতে রাত প্রায় 9টা বেজে গেল, আর তারপরে আমাকে ভুঁড়ি পরিষ্কার করতে হচ্ছে। তো এই ঈদের দিনে আমার এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। এবং আমার কাজের আপাটা না আমাকে হতাশ করে দিয়েছে। কাজের আপাদের এত ভালোবাসি, অথচ এই ধরনের ব্যবহার না কাম্য না। তো অনেক সময় মনে হয় যে মানুষরা আসলে কাজের মানুষ সম্পর্কে যেমন কমেন্ট করে, তারা হয়তো বা তেমনই। আমাকে একটাবার বলতে পারতো যে আপা আমি আসবো না। তো এই তো ঈদের শেষটা কিন্তু আমার এরকম দুঃখে কেটেছে।